এখানে সবাই বলছে যে এই টুপিটা পরে নাকি আমাকে খুব ভালো লাগে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আপনাদের কি মনে হয়? দারুণ লাগে। আপনারা বলবেন কমেন্ট করে অনিন্দকে এই টুপিটা পরে ভালো লাগছে কিনা। আমরা সবাই বলছি ভালো লাগছে। এর আগে একটা ছবি দিয়েছিলাম কিন্তু আমি এরকম টুপি পরে। এই যে এগুলো সব যে দেখছেন, এগুলো হচ্ছে হিমাচলি বাদ্যযন্ত্র, এগুলোকে বলা হয় নাগারা। জাবুই মেটে দেখেছেন আপনারা? নাগারা 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 বাজা। চোখ জুড়িয়ে যায় এখান থেকে সাংলা ভ্যালির দৃশ্য দেখলে। বসপা নদী বয়ে যাচ্ছে, দুপাশে পাহাড়ের ঢাল, কি অপূর্ব দৃশ্য। দারুণ খেতে, দেখতে আপেলের মতন, খেতে নাশপাতির মতন। কিন্নর স্মৃতি যাওয়ার আগে এই জায়গাটিতে দাঁড়িয়ে ছবি তোলেননি এরকম খুব কম লোক আছেন। কোথায় বসেছি দেখুন, গান থেকে যদি একবার পড়ে যাই পুরো নিচে, কিন্তু দারুণ লাগছে। চলো একটু নদীর পাড়ে নামি। হ্যাঁ, ছিটকুলে এসে একটু বসপা নদীর পাড়ে নামবেন না, তা তো হয় না। जब बाढ़ आएंगे ना इतना हाँ। शक्तिशाली है कि आपके कंधे से उठ के दूसरे के कंधे जाते हैं। ये माता हाँ जी, वो डोली। डोली डोली अच्छा। वाला। हाँ जी, हम लोग को इनको पूछते हैं, शादी करेगा बच्चे का जो भी हो वो माता देवी को पूछते हैं। अच्छा, আজকে 23শে জুন 2026। আজকে আমরা নারকান্ডা থেকে রওনা দিয়েছি সাংলার উদ্দেশ্যে। নারকান্ডা থেকে সাংলার দূরত্ব প্রায় 161 কিলোমিটার। সময় লাগে মোটামুটি ধরে নিন 5 থেকে 5.5 ঘন্টা তো বটেই, আর আরও একটু বেশি সময় লাগবে, কেননা যাওয়ার পথে রামপুরা পড়বে, পদম প্যালেস, তারপরে আমরা দেখব তারান্ডা মাতা মন্দির, তারপরে কিন্নরের যে রক গেট সেই রক গেট রয়েছে, তারপরে কারছাম ড্যাম রয়েছে। এই সকল জায়গাগুলি দেখে আমরা সাংলায় গিয়ে পৌঁছব। আর এখনও পর্যন্ত আমরা দারুণ সুন্দর ট্রিপ করছি, এবং নারকান্ডাতে আমরা যেখানে ছিলাম সেই জায়গাটিও খুব সুন্দর, খুব ভালো লাগছে এখনও পর্যন্ত এই ট্রিপ। এবং যত আমরা এগোতে থাকবো তত দেখব যে ল্যান্ডস্কেপের পরিবর্তন, ভেজিটেশনের পরিবর্তন, সেগুলো তো সব আপনারা ভিডিওতে পরপর দেখতেই থাকবেন। অসাধারণ হিমাচল প্রদেশ, এই নিয়ে পরপর দুবার এলাম, দুবারই কিন্তু মুগ্ধ করে দিল। আয়তনের দিক থেকে ভারতের এই 18তম রাজ্যটির প্রায় 90% অংশই হিমালয়, পীরপঞ্জাল এবং ধৌলাধর পর্বতশ্রেণীর বিস্তৃত পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত। তাই অতুলনীয় স্বর্গীয় শোভা নিয়ে ভারতের উত্তর অংশের এই রাজ্যের হিমাচল নাম সত্যিই সার্থক। তবে হিমাচলের প্রায় মাঝামাঝি অংশ দিয়ে বিস্তৃত হিমালয় পর্বতমালা হিমাচলের এই সুবিশাল রূপবৈচিত্র্যকে ঠিক দুটি ভাগে ভাগ করেছে। ঠিক এর আগের বার আমরা যখন হিমাচলে বেড়াতে এসেছিলাম তখন সেই সিরিজে হিমাচলের যে অংশটি আপনাদের কাছে তুলে ধরেছি সেটি হলো প্রকৃতপক্ষে এই রাজ্যের পশ্চিম অংশ। এখানে গাছপালার পরিমাণ বেশি এবং এই অংশের প্রধান নদী শতদ্রু, বিপাশা, রবি ইত্যাদি। হিমাচলের এই পশ্চিম দিকের ভ্রমণে আমরা এর আগের বার সিমলা থেকে কাসল ও মানালি হয়ে বীরবিলিং, ধর্মশালা, ডালহৌসি, খাজিয়ার ইত্যাদি অংশগুলি ঘুরেছিলাম। এই অংশে রয়েছে প্রধানত ধৌলাধর পর্বতমালা। আর এইবারে আমরা রওনা দিয়েছি হিমাচলের পূর্ব অংশে। যে 12টি জেলা নিয়ে এই রাজ্যটি গঠিত তার মধ্যে পূর্ব দিকে অবস্থিত লাহুল এবং স্পিতি এই রাজ্যের সবথেকে বড় জেলা। এই অংশের উচ্চতাও বেশি এবং গাছপালার পরিমাণও খুবই কম, প্রকৃতি খুবই রুক্ষ। হিমালয়ের প্রাচীনতম ভূখণ্ডের অংশ এই অঞ্চলের দক্ষিণ পূর্ব দিকে কিন্নর জেলার মধ্য দিয়ে বয়ে গেছে শতদ্রু এবং লাহুল ও স্পিতি জেলার মধ্য দিয়ে বয়ে গেছে চন্দ্রা ও স্পিতি নদী। পূর্ব দিকের এই অংশটিকে বলা হয় কিন্নর কল্পা ও স্পিতি ভ্যালি অঞ্চল। সিমলা থেকে যাত্রা শুরু করে এই পথে এবারে আমরা নারকান্ডা হয়ে পৌঁছব সাংলা, সাংলা থেকে ছিটকুল এবং সেখান থেকে কিন্নর ও কল্পা, তারপর কল্পা থেকে নাকো ও টাবো হয়ে পৌঁছব কাজা এবং কাজা থেকে চন্দ্রতাল দেখে নিয়ে যাব মানালি। এই যাত্রাপথটি হল স্পিতি ভ্যালি সার্কিট।
সাংলা যাওয়ার পথে আমরা এখন যে জায়গাটি দিয়ে যাচ্ছি এই জায়গাটির নাম হলো কোটগড়। এই জায়গাটিতে হিমাচল প্রদেশের সবথেকে উৎকৃষ্ট মানের আপেল উৎপাদন হয়। শুধু তাই নয়, এখানে আপেলের উৎপাদন প্রথম শুরু হয় বলে মনে করা হয়। এই জায়গাটিতে প্রথম আমেরিকা থেকে বিদ্যা স্টোকস নামে একজন, তিনি এখানে আপেলের গাছ প্রথম নিয়ে এসে রোপণ করেন। এই যে দূরে পাহাড়টি দেখছেন, এই পুরো জায়গাটি হলো কোটগড়, যে জায়গাটির কথা বলছিলাম, যেখান থেকে হিমাচলে আপেল চাষের প্রচলন হয়। এই আমাদের বাঁদিকে যে নদীটি রয়েছে, যেটা আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি, এটি হলো শতদ্রু নদী। তার ওপারে হচ্ছে কুলু ডিস্ট্রিক্ট। হিমাচলের মধ্যে দিয়ে 350 কিলোমিটার গিয়ে তারপরে শতদ্রু পাঞ্জাবে প্রবেশ করেছে। আর যে জায়গাটিতে রয়েছে এই জায়গাটার নাম হলো রামপুর। কিছুক্ষণ আগে সোয়েটারের খোঁজ করছিলাম যখন হাটুমাথা মন্দিরে গিয়েছিলাম, আর এখন এমন গরম যে গাড়িতে এসি চলছে। এখন আমরা শতদ্রুর পাশ দিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। রাস্তার জার্নিগুলো খুবই ভালো, হিমাচলের রাস্তার তুলনা নেই, এত ভালো রাস্তা। এখন আমরা এসে পৌঁছালাম রামপুরের পদম প্যালেসে। এই পদম প্যালেস আসলে বুসাহার রাজবংশের শীতকালীন রাজধানী এই রামপুর, এবং সেখানে বুসাহার রাজবংশের রাজা পদ্ম সিং, এই পদ্ম সিং তার নাম অনুসারে, মানে পদম সিং তার নাম অনুসারে এই প্যালেস তৈরি হয়। তার নাম হচ্ছে পদম প্যালেস। এই প্যালেসটি তৈরি করতে শুরু করেছিলেন 1919 সাল থেকে 1925 সাল পর্যন্ত। এবং এই যে বুসাহার রাজবংশের কথা বললাম, এই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন রাজা বীরভদ্র সিং। এই বীরভদ্র সিং কিন্তু এই বুসাহার রাজবংশ থেকেই বিলং করেন। আর এছাড়াও এই প্যালেসের বর্তমানে যিনি রাজা, তার নাম হচ্ছে বিক্রমাদিত্য সিং। আর সবচেয়ে ভালো লাগছে প্যালেসের অবস্থান, চারিদিকে একেবারে পাহাড়ে ঘেরা, পাশ দিয়ে বয়ে যাচ্ছে শতদ্রু নদী, আর তেমন সুন্দর একটা ছোট্ট প্যালেস। প্যালেসটার বাইরের দিক থেকে এত সুন্দর লাগছে, ভেতরে যাবার আর প্রয়োজনই হলো না, যদিও আমাদের ভেতরে ঢুকতেও দেওয়া হয়নি, কিন্তু খুব ভালো লাগবে এই প্যালেসের বাইরের দিক দিয়ে দেখলেই। আর বুসাহার রাজবংশের বংশধরেরা এখনও এই প্যালেসে বসবাস করেন। এই পদম প্যালেস থেকে বেরিয়ে এখানে গন্নে কা রস খাচ্ছি। তা গন্নে কা রস খেতে খেতে উনি আমাদের এই ভালোবেসে আরু দিলেন। এই যে এই হলো আরু। কেমন খেতে বলো? আচ্ছা, বহুত বড়িয়া, দারুণ খেতে, আসলে খুব ভালো। এই যে আপেলের মতন দেখতে, দারুণ খেতে, দেখতে আপেলের মতন, খেতে নাশপাতির মতন। একদম ঠিক, একটু টক মিষ্টি, আপেলের মতো পুরো মিষ্টি নয়, কিন্তু ভালো টেস্টি, ভালো খেতে। আমরা এখন এই যে জায়গাটি দিয়ে যাচ্ছি, এই জায়গাটির নাম হলো জাখরি। এই হিমাচল প্রদেশে যখন প্রথম বিদ্যুৎ আসে, তখন এই জাখরির থেকে নাথপা জাখরি প্রজেক্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এখানে সামনে আপনাদের আমি প্রজেক্টটি দেখাবো। এই নিচে যে অংশটা দেখছেন, এটা পুরোপুরি এই জাখরি প্রজেক্টের অন্তর্গত। এই যে দেখুন, এখানে লেখা আছে NJHPS, নাথপা জাখরি হাইড্রো পাওয়ার প্রজেক্ট
1500 মেগাওয়াট। এই নিচ দিয়ে গিয়ে এই হাইড্রো পাওয়ার প্রজেক্টের স্টেশন। এই যে ওপরে দেখা যাচ্ছে সারাহান, আমরা এই যে জায়গাটি দিয়ে যাচ্ছি এই জায়গাটির নাম হলো ভিউরি। এইখান থেকে ডান দিকে রাস্তা উঠে গেছে সারাহানের দিকে। এখান থেকে ছিটকুল 95, সাংলা 71। पहले खाना खाते हैं उसके बाद কিন্নর ডিস্ট্রিক্টে ঢোকার আগে আমরা এখন এলাম চটিওয়ালা ধাবাতে। এই চটিওয়ালা ধাবা এই রুটের খুব বিখ্যাত ধাবা। এখানে আমরা লাঞ্চ করব এবং চটিওয়ালা ধাবার যেটা বিখ্যাত সেটা হলো এখানকার মক্কে কি রুটি আর সরসো কা শাক। তো এই দেখুন আমি যা যা নিয়েছি, কিছুটা খাওয়াও হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে মক্কে কি রুটি, এখানে রাজমা, এটা হচ্ছে ঘি শক্কর, এইদিকে হচ্ছে সরসো কা শাক, আর এইদিকে হচ্ছে কারি। অসাধারণ খেতে। আর এর সাথে দিয়েছিল বাটার। একটু তোলো ক্যামেরাটা, হ্যাঁ, এর সাথে বাটার দিয়েছিল। সেই বাটার এই মক্কেকার রুটির সাথে মিশিয়ে নিয়েছি, তার ফলে এই রুটির টেস্ট আরও অসাধারণ হয়েছে। এই মক্কেকার রুটি তো প্লেন রুটির মতন না যে ধরলাম ছিললাম, এই রুটিটা শুধু শুধুও খাওয়া যায় এবং সেটাও খুব ভালো টেস্টি। আর তার সাথে আরেকটা জিনিস দিয়ে গেল, এই দেখুন, এই যে লাল চাবল। এই যারা এই লাল চাবল কখনো খাননি তারা একবার খেয়ে দেখবেন কি অসাধারণ লাগে। চালটা পুরো মিষ্টি চাল, মানে মিষ্টি ভাত বললে যেটা বোঝায় ওরা লাল চাউল বলে, চালটা লাল রঙের, এখানকার পাহাড়ি চাল। কিন্তু মিষ্টি ভাত বললে যেটা বোঝায় এই চালটা হচ্ছে তাই। আর এই খাওয়ার পরে এই যে এরকম জগে করে দিয়ে গেছে ছাঁচ। এই ছাঁচ দারুণ খেতে, দারুণ। আমি এর আগেও যখন হিমাচলে এসেছিলাম তখন এই ছাঁচ খেয়েছিলাম। এইখান থেকে शिमला डिस्ट्रिक्ट शेष हुए किन्नौर डिस्ट्रिक्ट शुरू हलो। देवभूमि किन्नौर जिला में आपका स्वागत है। এই কিন্নর জেলায় প্রবেশের সাথে সাথেই দেখবেন যে চারপাশের প্রকৃতির কত পরিবর্তন হয়ে গেছে। আপনারা রাস্তায় আস্তে আস্তেই খেয়াল করবেন যে পাহাড়ে গাছের পরিমাণ কমে যাচ্ছে এবং এই যে রাস্তাগুলি তৈরি হয়েছে খাড়া পাহাড় কেটে এই রাস্তাগুলি তৈরি হয়েছে। পাহাড় একেবারে খাড়াভাবে অনেক জায়গাতেই রাস্তার উপর ঝুলন্ত অবস্থায় রয়েছে। কিন্নর স্মৃতি যাওয়ার আগে এই জায়গাটিতে দাঁড়িয়ে ছবি তোলেননি এরকম খুব কম লোক আছেন। এই জায়গাটি একটি অবশ্য দ্রষ্টব্য স্থান এবং এই জায়গাটিকে গেটওয়ে অফ কিন্নরও বলা হয়। এইরকমভাবে পাহাড়টি নুইয়ে পড়েছে, তার মধ্যে দিয়ে এইরকমভাবে রাস্তা কেটে বের করা মানে অপূর্ব ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, অসাধারণ কারিগরি দক্ষতা এবং বহু মানুষ এখানে দাঁড়িয়ে ছবি তুলছেন, রিল বানাচ্ছেন। খুব সুন্দর জায়গাটি, অত্যন্ত আকর্ষণীয় জায়গা। আমাদের যাত্রাপথে এখন আমরা এই যে মন্দিরটির সামনে এসে দাঁড়ালাম, এই মন্দিরটির নাম হলো তারান্ডা মাতা মন্দির। এই তারান্ডা মাতা এই অঞ্চলের অত্যন্ত জাগ্রত দেবী এবং এই পথে যারাই যান তারাই এই তারান্ডা মাতার কাছে মাথা ঠেকে
তারপরে যাত্রা করেন। এবং আমরাও তারান্ডা মাতাকে দর্শন করলাম, দর্শন করে এবারে কিন্নরের উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করছি। দেখেছো তারান্ডা মাতা মন্দিরের পেছন দিয়ে শতদ্রু নদী কি সুন্দর বয়ে যাচ্ছে। খুব সুন্দর, মন্দিরটাও খুব সুন্দর। ভালো করে বলে গেলাম যেন কোনো বিপদ আপদ আমাদের আঁচ না করতে পারে। খুব শান্ত সুন্দর পরিবেশ। কি সাধারণ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে খুব। এখনো পর্যন্ত কিন্তু সেই রকম ঠান্ডা কিছু লাগছে না। আমরা ট্রিপটাকে খুব এনজয় করছি, খুব। এই যে সামনের রাস্তাটি আসছে দেখুন, এই জায়গাটা কেটে কিভাবে পথ তৈরি করা হয়েছে। ভয়ঙ্কর সুন্দর বললে যা বোঝায় এই রাস্তা হচ্ছে তাই। পাহাড়ের নিচের অংশটাকে কেটে এইভাবে রাস্তা তৈরি করা হয়েছে। মাথার উপরে পুরো পাহাড় এইরকমভাবে ছাদের মতন বিস্তার করে রয়েছে। এই জায়গাটা কিন্তু পাহাড়টা কেটেছে মানুষ, যন্ত্র দিয়ে নয়। প্রাথমিক অবস্থায় মানুষ এই পাহাড়টিকে কেটেছে, তার পরবর্তীকালে যন্ত্র দিয়ে এই উচ্চতাটাকে বাড়ানো হয়েছে। মানুষ প্রথমে যে রাস্তাটা তৈরি করেছিল, অর্থাৎ সাধারণভাবে ম্যানুয়ালি কেটে যে রাস্তাটা তৈরি হয়েছিল, সেই রাস্তাটা দিয়ে কিন্তু বড় গাড়ি আগে যেতে পারতো না। পরে যখন মেশিন দিয়ে কাটা হয় তখন বড় বাস বা ট্রাক সেগুলি এখন যেতে পারে। মানে কি অসাধারণ টেকনোলজি, চিন্তা করা যায় না। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটা সোজা টিবেট পর্যন্ত পৌঁছাচ্ছে। এই রাস্তাটি হচ্ছে NH5। এই দেখুন পুলটা, দেখুন কি অসাধারণ পুলটা তৈরি করা হয়েছে। লোহার তৈরি করোনেশন ব্রিজ মনে হচ্ছে, অসাধারণ। চলিয়ে এই যে দূরের ড্যামটা দেখছেন, এই যে ড্যামটা, এই যে নিচে দেখা যাচ্ছে, এটা হচ্ছে নাথপা ড্যাম। দেখুন ড্যামের পেছনে জল জমে আছে, এই দেখুন, এই হচ্ছে নাথপা ড্যামের পেছনে জলাধার। এরপরে আপনাদের বলি, এই যে এখান থেকে জমা জল, এই জমা জল পাইপলাইনের সাহায্যে পাঠানো হয় জাখড়ি, এবং সেখানে টারবাইনের মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। এইখানটাতে ড্যাম আর ওই যে জায়গাটা আমরা ছেড়ে এলাম জাখড়ি, এই দুটো নিয়ে হচ্ছে টোটাল প্রজেক্ট, যে নাথপা জাখড়ি হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট। এরপরে আমরা আরেকটা ড্যাম দেখব বা হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট দেখব, সেটা হচ্ছে কারছাম ড্যাম এবং ওয়াংথু হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট। এই সামনে আসছে ওয়াংথু হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট, আর এরপরে আসবে কারছাম ড্যাম। এগুলি সবই শতদ্রু নদীর উপর তৈরি করা। এই দেখুন হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট ওয়াংথু, এর ওয়াংথু, আর এর একত্রিত নাম হচ্ছে কারছাম ওয়াংথু হাইড্রো ইলেকট্রিসিটি প্রজেক্ট বা পাওয়ার প্ল্যান্ট। আর পাহাড়ের রূপ দেখুন কত পরিবর্তন হয়ে গেছে। বিশাল উচ্চতা পাহাড়ের, অথচ রুক্ষতা বাড়তে শুরু করেছে, ভেজিটেশনের পরিমাণ কমতে শুরু করেছে। আর পাহাড়গুলোতে দেখবেন যে মাটিগুলো, সেই মাটিগুলো একটু ঝুড়ো মাটি। বুবু বিভিন্ন জায়গায় পাহাড়ে যায় পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য, আর আমার ভালো লাগে যে বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় হিমালয়ের এই বিভিন্ন ধরনের ফরমেশন, যে কোনো জায়গার প্রকৃতি দেখলে সেই প্রকৃতির যদি গঠনটা বোঝা যায় যে কী কারণে এরকম হলো, তাহলে মনে হয় সেই প্রকৃতিতে সত্যিই প্রাণ আছে। সত্যিই মনে হয় যে পাহাড়ের এই গঠনের, এই রূপ পরিবর্তনের একটি কারণ রয়েছে। আর সেটা জেনে যদি পাহাড় দেখা যায়, তাহলে আমার মনে হয় পাহাড়কে আরও বেশি ভালো লাগে। অনেক জায়গায় আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা, কিন্তু একটা ভারতবর্ষের মধ্যে যত রকমের সৌন্দর্য আছে লুকিয়ে, সেটা খুব কম জায়গায় পাওয়া যায়। प्राकृतिक
প্রাকৃতিক সৌন্দর্য বা ইতিহাস এবং ভৌগোলিক তাৎপর্য যদি না জানা যায়, সেটা শুধু চোখের দেখা হয়। দেখার চোখ আর চোখের কোনো তফাৎ আছে, তো সেটাকে দেখে উপভোগ করা যেত, সেটা বোধহয় হয় না। এবার সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে, আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়। এখানে এই যে সামনে ভাঙা ব্রিজটি দেখছেন, এই ব্রিজটি কিছুক্ষণ আগে ভেঙে পড়ে গেছে। মানে আমরা যখন ওই পদম প্যালেসের ওখানে ছিলাম, তখন এই যোগীজির কাছে একটা ভিডিও আসলো, ওনার পরিচিত একজন পাঠিয়েছেন যে এই ব্রিজটি ভেঙে গেছে। এই ব্রিজটি ক্রস করে আমরা চলে যেতে পারতাম সাংলা, কিন্তু এখন বোধহয় ঘুরে যেতে হবে। উনি তো বললেন যে প্রায় 30 কিলোমিটার মতন ঘুরে যেতে হবে। খুব বাজেভাবে পুলটি ভেঙে পড়েছে। এই হলো করছাম ড্যাম। এই করছাম ড্যাম আমরা পার করছি, আর করছাম ড্যামের বাঁ দিক দিয়ে যে রাস্তাটি চলে গেল সেটি গেল সোজা কাজার দিকে। আর আমরা এই করছাম ড্যাম পার করে আমরা যাচ্ছি এখন সাংলা এবং ছিটকুলের দিকে। এই যে করছাম ড্যাম পার করে আমরা যে জায়গাটাতে এসে দাঁড়ালাম, কেন দাঁড়ালাম আপনাদের দেখাই। দেখুন এই জায়গাটা, এই দিক থেকে এই যে রিভারটা আসছে এটা হচ্ছে শতদ্রু নদী। এই যে এই দুটো পাহাড়ের মাঝখান দিয়ে শতদ্রু নদী, আর এই দিক দিয়ে যে নদীটা আসছে এটা হচ্ছে বসপা নদী। এই শতদ্রু আর বসপা এই জায়গাটায় এসে মিলিত হচ্ছে, আর এদের মিলিত জলধারা এইখানে করছাম ড্যামে সেইখানে বাঁধ দিয়ে রাখা হয়েছে। তার ফলে এখানে এত জল দেখতে পাচ্ছেন। এই দেখুন বসপা নদী, আমরা এই বসপা নদী পার হয়ে যাচ্ছি। এই আমরা পৌঁছে গেলাম সাংলা। अब आपने कुछ लेना है, खाना पीना है तो देख लीजिए, यहाँ से 1-1.5 किलोमीटर आगे होटल है। আমরা সাংলা পৌঁছে গেলাম। এখন ঘড়িতে সময় এই যে 7:09। আকাশ দেখুন একেবারে আলোয় আলোয় ভরা, এখনও সূর্যাস্ত ভালো করে হয়নি। আর আমরা যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটি হলো সাংলা বাজার। আমরা সাংলায় এসে পৌঁছলাম। সাংলাতে আমাদের যে হোটেল ঠিক করা হয়েছে তার নাম হলো দা প্রকাশ রিজেন্সি। রিজেন্সি তো, হ্যাঁ, প্রকাশ রিজেন্সি। এই যে ঢোকার মুখেই দেখুন এগুলো সব আপেল গাছ, একেবারে ছোট ছোট আপেল ফুলে রয়েছে। বাইরে থেকে দেখে খুব সুন্দর লাগছে, ভেতরটা কেমন হবে সেটা গিয়ে দেখি। দেখুন এগুলি সব আপেল গাছ, এই দেখুন কত আপেল ফুলে রয়েছে, দেখুন কত আপেল। দেখো কত সুন্দর গোলাপ গাছ, গোলাপগুলোও খুব সুন্দর। চলো আমরা গিয়ে রুম দেখি। বাও, হ্যাঁ সত্যি ব্যালকনিটা থেকে দাঁড়িয়ে দেখো সামনে কি, ও মা, নিচে পুরো আপেলে ভরা বাগান। আর এই হলো নিচটি, নিচে এই যে আপেলের বাগান, পেছনে তো ভর্তি আপেল বাগান।
বসবার জায়গা আছে, দুটো চেয়ার। রুমটাও ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। প্রথমত যেটা আমার পছন্দ হয়েছে, একদম সাদা ধবধবে বিছনার চাদর এবং এই কম্বলের ওয়ার দেওয়া। বড় বেড, বেশ কিং সাইজের বেড। আর এখানে দুটো সোফা আছে, সঙ্গে সেন্টার টেবিল। এখানে আবার একটু পর্দা টানা জানলা, এখানে একটা খোপের মধ্যে টিভি। বেশ ভালো, ওয়ার্ড্রপটা বেশ ভালো। আর বাথরুমটাও বেশ বড়, গিজার আছে, বেশ বড়। টাওয়াল, হ্যান্ড টাওয়াল সব আছে, ভালো। এই জিনিসটা আমি তো তোমাদের ঘর, একই তো ঘর। কোনটা? একই, শুধু বলছে আলো জ্বলছে না। হ্যাঁ, সুন্দর রুম, সুন্দর, এই সেমই, কোনো পার্থক্য নেই, একই রকম ব্যালকনি, সবই সুন্দর। যাক, তাহলে আপনারা রুমটি দেখলেন, আমাদের রুমটি বেশ ভালো লাগলো। জিষ্ণুদের ঘরটিও বেশ ভালো, শুধু একটা লাইটের সমস্যা রয়েছে। বেশ সুন্দর, আর চারিদিকে পাহাড়, এত সুন্দর জায়গা, বেশ ভালো লাগছে। এই স্ফীতি ট্যুরের প্রত্যেক দিন কিন্তু বেশ লম্বা লম্বা জার্নি। সেই সকালবেলায় বেরোচ্ছি আর সন্ধেবেলায় এসে হোটেলে ঢুকছি। তার জন্য আমরা কোনো জায়গাতে এসেই কিন্তু ডিনারের জন্য খুব একটা দেরি করছি না, অনেকটা তাড়াতাড়ি আমরা, মানে আমাদের জন্য তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি। আর আমাদের এই হোটেলে যে রুমটি, সেটি হচ্ছে একবারে 5 তলায়, আর এই ডাইনিং হল হচ্ছে 1 তলায়। হোটেলে লিফট নেই, এই ওঠানামাটা কিন্তু একটা সমস্যার। কিছুই সমস্যা না। প্রথমত অনিন্দ যেটা বলল যে ওরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, তার অন্যতম একটা কারণ আছে, কারণ স্মৃতিতে এখন এত ভিড়, যদি পরের দিকে খেলে খাবার না পাই, সেই জন্য আগে খেয়ে নিচ্ছি। আর দ্বিতীয় কথা, লিফট নেই, তাতে কি, এই যে বেশি করে খেয়ে নিচ্ছি প্রথমের দিকে, সেটাই ওপর পর্যন্ত উঠবো যখন হজম হয়ে যাবে। কারণ একটা সিঁড়ির বাপ হচ্ছে আমাদের বাড়ির 2টো সিঁড়ির মতো, মানে একটা পাপ। বেশ খারাপ খারাপ। তো সেই জন্য আগে খেয়ে পেট ভরে হজম করে একদম ওপরতলায় গিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়বো। প্রথমে এখানে স্যালাড আছে, পাঁপড় আছে, এখানে বেশ হাত গড়া রুটি, চাপাটি এরা বলে, যেটা খুব সুন্দর, ভালো বানিয়েছে। আচ্ছা, এরপরে ফার্স্ট আইটেম হচ্ছে স্টিম রাইস, বেশ ভালো গন্ধ বেরোচ্ছে। তারপরে এখানে আছে ডাল ফ্রাই বেশ ভালো। এটা আছে মিক্স ভেজ, দারুণ। এখানে আছে পনির, হ্যাঁ না, হ্যাঁ, পনিরের কোনো আইটেম, এবং বেশ ক্রিম দিয়ে সুন্দর একটা ডিজাইন করা আছে। পনির বাটার মশলা আছে। আচ্ছা, এখানে মিষ্টি আসবে, এখনো সুইটস আসেনি, মানে ডেজার্ট হিসাবে। আর চিকেন, হ্যাঁ, এটা ননভেজ হিসাবে চিকেন আইটেম। চিকেন কে আইটেম, হ্যাঁ, চিকেন মোট কারি। বাহ, সুন্দর গন্ধ আসছে, খিদেও পেয়েছে, খেতে হবে। আজকে 24শে জুন 2026। সকালটা কিন্তু এখানে বেশ সুন্দর, এখন রোদ উঠেছে, সকালের দিকে একটু মেঘলা ছিল। দূরের পাহাড়ের সারি, আমাদের ঘরের ব্যালকনি থেকেই পাহাড় দেখা যায়, সেটা তো কালকে দেখালামই আপনাদের। আর এই যে দাঁড়িয়ে আছি ফুলের বাগানের মধ্যে, ফুল এবং আপেলের বাগান। একদম তাই। আর এখানের আপেলগুলো কিন্তু সাইজ অনেকটা বড় হয়ে গেছে, একদম। এই যে দেখুন, এই যে পেছনে দেখাও, এই যে আমি দাঁড়িয়ে আছি কি পুরো আপেলের মধ্যে। আর এখানে কিন্তু প্রচুর আপেল হয়েছে, প্রচুর আপেল। এই রিসোর্টটা সব দিক থেকেই বেশ ভালো, এবং এই রিসোর্টের ঠিক পেছন দিকে পুরো বিস্তৃত জায়গা জুড়ে আপেলের বাগান। আর এখানে যে স্টাফেরা আছে তাদেরও ব্যবহার খুব ভালো, খুব ভালো, ভীষণ পোলাইট খাওয়া দাওয়াও ছেলেগুলো। খুব ভালো। হ্যাঁ, ভীষণ tasty কালকে আপনাদের ডিনারের রিভিউটা দেওয়া হয়নি, ডিনার tasty খুব ভালো খাবার। ছিল, খুব ভালো, সবটাই ভালো। আর এখন আমরা ব্রেকফাস্ট করে নিই। এখানে রয়েছে পেঁপে, এখানে কলা, এদিকে পুরি, এখানে ছোলার ডাল, আর এখানে পোহা, এদিকে ব্রেড টোস্ট, এখানে বয়েলড এগ, এখানে কর্নফ্লেক্স এবং টি অ্যান্ড কফি। সাংলা থেকে এখন আমরা রওনা দিয়েছি ছিটকুলের উদ্দেশ্যে। সাংলা থেকে ছিটকুলের দূরত্ব 26 কিলোমিটার। ছিটকুল হিমাচল প্রদেশের কিন্নর জেলায় একটি অপূর্ব সুন্দর পাহাড়ি গ্রাম,
ছিটকুল সম্পর্কে আমাদের আগ্রহ বহুদিনের। ছিটকুল তো ভারত এবং তিব্বতের সীমানায় অবস্থিত, ভারতের শেষ গ্রাম, এবং ছিটকুলের বর্ডার থেকে বিশেষ পারমিশন করিয়ে আরও 5 কিলোমিটার মতন যাওয়া যায়, আমাদের ড্রাইভার সাহেব সেরকমই বললেন। তা সেটা যদি সম্ভব হয় তাহলে আমরা যাব। এছাড়াও ছিটকুলে রয়েছে মথিমাতার মন্দির, সেটা আমরা দেখব। আর ছিটকুল দেখে নিয়ে তারপরে আমরা ফেরার পথে আবার সাংলা হয়ে ফিরব এবং সেখানে আমরা দেখব কামরূপ ফোর্ট এবং সেখানে কামরূপ মাতার মন্দির রয়েছে, সেটা দেখে নিয়ে তারপরে আমরা রওনা দেব কলপার পথে। এই হচ্ছে আমাদের আজকের ট্যুর প্ল্যান। আমরা এখন এই যে জায়গাটি দিয়ে যাচ্ছি এটি হলো রকছাম। এই রকছামে প্রচুর আপেল বাগান রয়েছে, পাহাড়ের ঢাল বেয়ে সবুজ বনভূমির সারি, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে বাসপা নদী। দারুণ সুন্দর জায়গা। খুব সুন্দর একটা যাত্রাপথ অতিক্রম করে আমরা এখন এসে পৌঁছলাম ছিটকুলে ভারত তিব্বত সীমান্ত থেকে 18 কিলোমিটার দূরে। এই মাঝখানে ছিটকুল গ্রামটি যেখানে শেষ হচ্ছে সেইখানে একটা জায়গায় পারমিশন নিতে হয়, সেখানে ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় না, যার জন্য পারমিশন নেওয়ার ছবি আপনাদের আমি দেখাতে পারিনি। কিন্তু সেই জায়গাটির থেকে প্রায় 5 কিলোমিটার পর্যন্ত আরও আসতে দেওয়া হয়, অর্থাৎ যেখানে এখন আমরা এসেছি এখান থেকে 18 কিলোমিটার দূরে হচ্ছে ভারত এবং চীন অধিকৃত তিব্বতের সীমান্ত। এখানে এই যে বিএসএফের জওয়ানরা বসে রয়েছেন, এই পর্যন্তই অনুমোদন দেওয়া হয়। এই যে সামনে গাড়িটি দাঁড়িয়ে রয়েছে এই পর্যন্তই যাওয়ার অনুমোদন দেওয়া হয়, তারপরে আর যেতে দেওয়া হয় না। কোথায় বসেছি দেখুন, গান থেকে যদি একবার পড়ে যাই পুরো নিচে, কিন্তু দারুণ লাগছে। এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। সামনে বিস্তীর্ণ একেবারে পর্বতশ্রেণী, এপাশে পর্বতশ্রেণী যেগুলো রয়েছে তার মধ্যে একেবারেই কোনো গাছপালা নেই, আর ঠিক তার অপোজিটের পর্বতের মধ্যে এখনও ভালো গাছপালা রয়েছে। আমরা শুনে এসেছিলাম যে ছিটকুল নাকি এত একটা সুন্দর গ্রাম, যেটায় নাকি ঈশ্বর তৈরি করার সময় যত রকম খেয়াল আছে তাই দিয়ে শিল্পীর মতো তুলি দিয়ে এঁকেছিল, কিন্তু আমরা এসে দেখছি তার থেকেও বেশি কিছু। এত অপূর্ব, যেমন সুন্দর নদী বয়ে যাচ্ছে তেমন সুন্দর পর্বতশ্রেণী, দূরে দেখা যাচ্ছে স্নো পিকড মাউন্টেন আর নীল আকাশ, আর তেমন মনোরম বাতাস। যতটা বলবো মনে হয় ততটাই কম, অপূর্ব লাগছে। তার মধ্যে এই যে পজিশন আমার দারুণ লেগেছে। খুব ইচ্ছা ছিল এরকম পাহাড়ে হেলান দিয়ে বসবো, ইচ্ছাটা পূরণ হয়ে গেল। চলো একটু নদীর পাড়ে নামি। ছিটকুলে এসে একটু বাসপা নদীর পাড়ে নামবেন না তা তো হয় না। এইখান থেকে দেখুন ভ্যালিটা কি সুন্দর লাগছে, কি যে সুন্দর মেন্ডার দেখা যাচ্ছে, পুরো 4টে বাঁক, মানে সাপের মতো এঁকে বেঁকে নদীটা এসে এখানে অনেক চওড়া হয়ে গেছে। এত সুন্দর লাগছে, দারুণ লাগলো আমার এই জায়গাটা, খুব ভালো লাগলো।
আর এই হিমাচল প্রদেশের যে সীমানা সেখানে কিন্তু একটা অংশ রয়েছে তিব্বতের সাথে, আর একটা অংশ শেয়ার করছে উত্তরাখণ্ডের সাথে। এই উত্তরাখণ্ডের হরিদ্বারে কিন্তু এই ছিটকুল থেকে একসময় পায়ে হেঁটে যাওয়া যেত। আমরা এখন ছিটকুলের গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছি। ছিটকুলের এই পাশটিতে তো আমরা দেখলাম যে দিকটায় নদী, সেই দিকটায় যে রিভার ভ্যালি অঞ্চলটা, সেই জায়গাটা তো খুব সুন্দর। আর এই দিকটা হচ্ছে গ্রাম। এইখানটাতে প্রচুর বসতি রয়েছে, প্রচুর হোমস্টে রয়েছে, এখানে এসে অনেকেই থাকেন ছিটকুলে। আর আমরা এখন সামনে যাচ্ছি মথিমাতার মন্দিরের উদ্দেশ্যে। এই হলো মথিমাতার মন্দিরের প্রবেশদ্বার, অপূর্ব সুন্দর কাঠের কারুকার্য। চলুন আমরা মন্দিরে প্রবেশ করি। अच्छा ये क्या है बताइए तो? पालकी है। पालकी है। हाँ, हाँ। और इस तरफ ये मंदिर है। मंदिर अभी बंद है। এই মথিমাতা হলেন ছিটকুলের অধিবাসীদের আরাধ্যা দেবী। এই মথিমাতা সমগ্র ছিটকুল অঞ্চলকে রক্ষা করেন বলে এখানকার মানুষদের বিশ্বাস। বস্পা নদীর তীরে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই মন্দির। आप ये मथी माता को दुर्गा माता मानते हैं? हाँ, दुर्गा रूप है। अच्छा ये वो अच्छा राजगुप्त गुप्त रहते हैं, बहुत गुप्त रहते हैं। अच्छा। जब बाहर आएंगे ना इतना हाँ। शक्तिशाली है कि आपके कंधे से उठ के दूसरे के कंधे जाते हैं। ये माता हाँ जी, वो डोली। डोली डोली अच्छा। वाला। हाँ जी, हम लोग को इनको पूछते हैं, शादी करेगा बच्चे का जो भी हो वो माता देवी को पूछते हैं। अच्छा बहुत शक्ति, आपका बच्चा नहीं होगा फिर पूछते हैं, फिर बोल अच्छा। देंगे होगा तो पूजा करना, नहीं होगा तो। কত কিছু জানা যায় ভারতবর্ষের। সত্যি এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, ভারতবর্ষের কোনায় কোনায় ছোট ছোট ইতিহাস, ছোট ছোট ঘটনা মানুষের মধ্যে রয়েছে। এই যে আজকে এত ভিড় এই গ্রামে, আমি জিজ্ঞেস করলাম ওনাদের কাছে গিয়ে যে এত ভিড় কেন, কোনো কি উৎসব? এখানে মাতাকে ওনারা দুর্গা রূপে পূজা করেন এবং এই মালি বলেন যার মধ্যে এই দেবী মাতার ওনাদের বিশ্বাস যে আত্মাটা, ওই দেবী মাতার আত্মাটা ওই মালির মধ্যে প্রবেশ করে এবং ওই মালির মুখ দিয়ে বলায় যে আজকে আমার পুজো করো। তো এই গ্রামে কারোর যদি নিঃসন্তান হয় বা কারোর যদি বিয়ে শাদির ব্যাপার হয় বা কোনো রকম ভালো মন্দ সব কিছুই ওনারা দেবীর আশীর্বাদ না নিয়ে করেন না। ওনাদের এটা বিশ্বাস। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর এই মন্দিরের পেছনেই হচ্ছে ছিটকুল ফোর্ট। আসলে এই ছিটকুল ছিল আগে বুসাহার রাজাদের রাজধানী। যে বুসাহার রাজাদের কথা আমরা বলেছি রামপুরে পদম প্যালেস দেখার সময়, এই ছিটকুল অঞ্চলে তারা বাস করতেন। পরবর্তীকালে এখান থেকে তারা শিফট হয়ে যান। আর এই বুসাহার বংশের রাজারা মনে করা হয় যে এই মথি মাতার আশীর্বাদ ধন্য। এই যে মথিমাতা, ইনি বৃন্দাবন থেকে এসেছিলেন এবং বৃন্দাবন থেকে তিনি তার পরিবার নিয়ে মথুরা হয়ে হরিদ্বার হয়ে তারপরে তিনি এই ছিটকুল অঞ্চলে এসে উপস্থিত হন। মথুরা থেকে এসেছিলেন বলেই কি ওনার নাম মথিমাতা? সেটা আমার ঠিক জানা নেই, কিন্তু এই বুসাহার বংশের রাজাদের মনে করা হয় যে তারা এই বৃন্দাবনের থেকে আগত এই মথি মাতার বংশধর, সেই কারণে তাদের কৃষ্ণের বংশধরও মনে করা হয়। আর এই পথ দিয়ে সামনে একটি মনাস্ট্রি পর্যন্ত যাওয়া যায়। এই একটা ফটো তুলে দাও। आपके साथ हम भी खींचेंगे। कहाँ पर? यहाँ पर 3-3। हाँ, ওনাদের সঙ্গে আমি বললাম একটা ছবি তুলবো, ওনারা রাজি হলেন। একটা ছবি তুলে দাও এবার। আমরা ছিটকুলের এই গ্রামের একেবারে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছি। এই দেখুন, এই বাড়িতে একটা তালা দেওয়া, দেখুন এই যে তালাটা দেখুন কিরকম তালা দেওয়া, আর তার শিকলটা দেখুন কত মোটা। এখানে সমস্তই কাঠের বাড়ি, বিভিন্নভাবে তৈরি করা, তবে এখন দেখছি কিছু কিছু কনস্ট্রাকশনও হয়েছে। এটা তাহলে এমনি ধাবা, এটা আখরি ধাবা নয়। এটা আখরি ধাবা না, আখরি ধাবায় মারামারি হচ্ছে, তো আমরা অন্য ধাবায় এসেছি। মানে আখরি সে পহলে। আখরি সে পহলে।
ভারতের শেষ গ্রামে এসে আমরা এখানে ম্যাগি খাচ্ছি, তবে এটা ওই ভারতের শেষ ধাবাতে নয়, সেই শেষ ধাবার আগের ধাবাতে, ওখানে প্রচণ্ড ভিড়। এখানে ম্যাগি নিলাম আর চা। এই হলো সামনে হিন্দুস্তান কা আখড়ি ধাবা। এই যে এখানে লেখা রয়েছে হিন্দুস্তান কা আখড়ি ধাবা আর হিন্দুস্তান কা আখড়ি পোস্ট অফিস। তবে হিন্দুস্তান কা আখড়ি ধাবা মানে এখানে যে এই একটাই ধাবা রয়েছে তা নয়, এখানে এর পরেও অনেক ধাবা রয়েছে। এই ধাবাটা আগে ছিল আখড়ি ধাবা, এখন এই ধাবা ছাড়িয়েও আরও অনেক খাবার দোকান টোকান সবই পাওয়া যায়। এখন ছিটকুল এই যে জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, এই সব গাড়ি পার্ক করা রয়েছে, এই জায়গাটি একটা জমজমাট জায়গা। ছিটকুলে বেশ অনেকটা সময় কাটালাম, খুব সুন্দর লাগলো, অপূর্ব সুন্দর জায়গা, ছেড়ে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু যেতে তো হবেই। এরপরে আমরা যাচ্ছি সাংলার উদ্দেশ্যে। সাংলাতে গিয়ে আমরা যাব কামরূপ ফোর্ট। সবসময় তো যা খাই যা করি সব কিছু দেখাই না, বেড়াতে বেরিয়ে যেগুলো ভ্রমণের সাথে সম্পর্কিত সেগুলোই দেখাই, কিন্তু কিছু কিছু জিনিস আছে আমি লোক সামলাতে পারি না। এখানে এই সাংলায় যখন ফিরে এলাম, এই যে ছিটকুল থেকে ফিরলাম সাংলায়, এইখানে দেখি একটা মিষ্টির দোকান রয়েছে, আর দেখেই মনে হলো খুব ফ্রেশ মিষ্টি। এই যে এইখানে এই মিল্ক কেক নেওয়া হলো, এইখানে সুন্দর সোনপাপড়ি, আর এই দুটো মাঠি, আর এইদিকে পিউ আর একটা অত্যন্ত উপাদেয় জিনিস নিয়েছে, রসমালাই। বেশ ভালো খেতে না? দারুণ ভীষণ ফ্রেশ। ভীষণ ফ্রেশ। এই কটা দেখালাম, আরও কিছু কিছু যদি আমি সংগ্রহ করতে পারি তাহলে সেগুলোও খাবো, আস্তে আস্তে খাই। খোঁজ দিয়ে রাখলাম যে এখানে বেশ সুন্দর একটা মিষ্টির দোকান রয়েছে, এই যে আই লাভ সাংলা লেখা রয়েছে তার ঠিক উল্টো দিকে এই দোকানটা। এই দেখুন এইখানে ভরা আপেল বাগান, এগুলি সব আপেলের গাছ। আর এই হচ্ছে কামরূপ ফোর্টে যাওয়ার পথ। এই কামরূপ ফোর্টে যেতে গেলে কিন্তু বেশ অনেকগুলি সিঁড়ি আপনাদের উঠতে হবে। এইখানে বুসাহার রাজবংশের রাজধানী ছিল। বুসাহার রাজবংশের রাজারা এই অঞ্চলের অন্যান্য সমস্ত সম্প্রদায় বা যারা ছিলেন, যারা সর্দার ছিলেন, তাদেরকে পরাজিত করে এখানে বুসাহার রাজবংশের স্থাপন করেন। এবং এই বুসাহার রাজবংশ তার পরবর্তীকালে এই কামরু থেকে চলে যায় সারাহান, এবং সারাহান থেকে তারপরে চলে আসে আবার রামপুর। রামপুরে এসে সেখানে প্যালেস নির্মাণ করেন। আর এই বুসাহার রাজবংশের যা কিছু মানে রাজ্যাভিষেক বা রাজকীয় কার্যকলাপ সমস্ত কিছু কিন্তু পরবর্তীকালেও এই কামরূপ ফোর্টেই অনুষ্ঠিত হতো। এই বুসাহার রাজবংশের রাজাদের মনে করা হয় যে এরা কৃষ্ণের বংশধর, কৃষ্ণের যে কনিষ্ঠ পুত্র প্রদ্যুম্ন, সেই প্রদ্যুম্নের বংশধর মনে করা হয় এদের, এবং সেই কারণে এনারা কৃষ্ণের ধারা বহন করেন। এই জায়গাটা কিন্তু খুব খারাপ। এই দেখুন, এই যে নিচের থেকে, ওই নিচের থেকে আমরা উঠে এলাম, আর এখান থেকে দেখুন কি সুন্দর লাগছে সাংলা ভ্যালির দৃশ্য। দেখুন কি অসাধারণ এখান থেকে লাগছে। এইরকম সুন্দর সাংলা ভ্যালির দৃশ্য দেখতে দেখতে উঠে যাবেন, আর কিছুটা উঠে তারপরে এই যে সিঁড়ি, কটা সিঁড়ি আছে বললো? যাই হোক 50 বা ততোধিক সিঁড়ি রয়েছে। চলো, তুমি কি হাঁপিয়ে গিয়ে বিশ্রাম নিচ্ছ না আমাদের জন্য অপেক্ষা করছো? ও তুমি স্টেপ গুনছো? 20 এখানে 20। চলো চলো। আরে আস্তে ওঠো, ওই দেখো। আরে আস্তে আস্তে ওঠো। 100 ওরা কোথায়? নিচের থেকে একজনকে জিজ্ঞেস করলাম, বলে 50 সিঁড়ি হোগা, পুরো ডবল। চলো, তুমি তো তরং তরং করে লাফিয়ে লাফিয়ে উঠছো, এবার হাঁপিয়ে গেছো, এবার একটু দম নিয়ে নাও। দৌড়ে এসছে তো। হ্যাঁ, একটু দম নিয়ে নাও। এই দেখুন দূরে কামরূপ ফোর্ট দেখা যাচ্ছে। এই উঠে চলে এলাম কামরূপ ফোর্টের দোরগোড়ায়। দরজাটা দেখুন কি অসাধারণ কারুকার্য, দেখুন কাঠের কারুকার্য,
দারুণ দারুণ, অপূর্ব শিল্পকর্ম। বানাবে নাকি আমাদের বাড়ির দরজাটা এরকম? বানাবে নাকি আমাদের সেই। বাড়ির দরজাটা? তারপর এইরকম। দেখাবো সবাইকে এনে হ্যাঁ, যে কামরু ফোর্টের মতো এই যে অনিন্দ আমাকে দরজা বানিয়ে দিয়েছে। সেই আর কিছু বানানোর নেই, দরজা বানাবে। ও, চলো তাতে কি? চলো ভেতরে চলো, তোকে শাড়ি চাই, গয়না চাই, দরজা শেষে তুমি দিতে পারবে না? কি চলো ভেতরে চলো, কামরূপ ফোর্টের ভেতরে প্রবেশ করো। চলো। খোলা, চলো। হ্যাঁ খোলা আছে, আমরা যাব মন্দিরের ভেতর। আর এখানে রয়েছে কামরূপ মাতার শতাব্দী প্রাচীন মন্দির, কিন্তু মন্দিরগুলি অনেকটা প্যাগোডার আদলে তৈরি করা, পাথর এবং কাঠ দিয়ে তৈরি করা এই কনস্ট্রাকশন। দেখুন এই দরজাটাকেও দেখাই, দেখুন কাছ থেকে। এইখানে যে কামরূপ মাতা অধিষ্ঠিত রয়েছেন তাকে মনে করা হয় যে কামরূপ থেকে নিয়ে আসা হয়েছিল, এবং এই মন্দির তার সংলগ্ন যে ফোর্ট সেটি হলো বুসাহার রাজবংশের রাজাদের রাজধানী ছিল একসময়। আমরা সেই ফোর্টটি দেখতে যাব, কিন্তু এই ফোর্টের ভেতরে প্রবেশ করতে গেলে হিমাচলি টুপি পরতে হয় আর সাথে কোমর বন্ধ পড়তে হয়। এখানে ভেতরের থেকে লোক আসবেন, তিনি আপনাদের নিয়ে তারপরে যাবেন। তো আমরাও তার জন্যই অপেক্ষা করছি। टोपी पहनकर जाना पड़ेगा, टोपी और कमरबंद, कमरबंद। और उसके साथ उसके बाद ये खाने पीने का चीज बाहर से नहीं जा सकता अंदर। अच्छा, और कोई नॉन वेज खाकर नहीं जा सकता है? नॉन वेज में मतलब जैसे आप मीट खा के जा सकता है, अंडा चिकन खा के नहीं जा सकता। मीट खा के जा सकता है, अंडा चिकन खा के नहीं जा तो सकता। पूजा पाठ होता है। अच्छा अच्छा अच्छा, दूसरा दूं? ভালো লাগছে বেশ। সেটা কোনো কথা না, এই যে একটা রিচুয়ালস, এইটা যে আমরা ফলো করতে পারছি এটাতেই আমার ভালো লাগছে, যেরকম ইচ্ছা দেখতে হোক। ব্যাকড্রপে এত সুন্দর পাহাড় আর সেইখানে এইরকম অপূর্ব কারুকার্য করা মন্দির, কি অসাধারণ লাগছে দেখুন। আর তার পাশে দেখুন এই রকম ফুলের গাছ, কি অপূর্ব ফুল ফুটেছে দেখুন, গোলাপের বাহার দেখুন। এই হলো কামরূপ মাতার মন্দির বা কামাখ্যা মাতার মন্দির, আর এই পাশে এইখানে রয়েছে বদ্রীনাথজির মন্দির। অপূর্ব সুন্দর পরিবেশ। এইখানে বদ্রীনাথজি ডলিতে অধিষ্ঠিত রয়েছেন। এখানে ছবি তোলার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। অন্ধকারের মধ্যে আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু চেষ্টা করছি যতটা পারা যায় দেখানোর। এটা বদ্রীনাথজির মন্দির, দর্শন করলেন। এরপরে চলুন গিয়ে আমরা কামরু মাতার মন্দিরে মাতা কামরুকে আমরা দর্শন করি। এই মাতা কামরু মনে করা হয় যে ইনি কামাখ্যা মাতারই একটি রূপ, এবং আসামের কামাখ্যা থেকে এনার বিগ্রহ নিয়ে আসা হয়েছে। ইনি হলেন কামরু মাতা। আর এইখানে রয়েছেন গণপতিজি, আর এই দিকে রয়েছেন মা দুর্গা, না, এটা হচ্ছে শেরওয়ালি মাতা। শেরওয়ালি মাতা। এই ওপর থেকে সাংলা ভ্যালির দৃশ্য অসাধারণ অসাধারণ, চোখ জুড়িয়ে যায় এখান থেকে সাংলা ভ্যালির দৃশ্য দেখলে। বসপা নদী বয়ে যাচ্ছে, দুপাশে পাহাড়ের ঢাল, কি অপূর্ব দৃশ্য। আর এই হলো কামরু ফোর্ট। এই ফোর্টের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় না, কেননা দেখতেই পাচ্ছেন বহু পুরনো ফোর্ট, প্রায় 1300 বছরের পুরনো এই ফোর্ট। কিন্তু আর্কিটেকচার অসাধারণ, পুরো কাঠ দিয়ে তৈরি। হিমাচলের এই ফোর্টগুলি দেখছি, ফোর্ট বললে আমাদের মনে যে ধরনের কনসেপ্ট আসে, হিমাচলের ফোর্টগুলি কিন্তু সেরকম নয়। এগুলি একটার পরে একটা বিভিন্ন স্টোরিড বিল্ডিং তৈরি করা, মানে বাসস্থান হিসেবেই ব্যবহার হতো, কিন্তু মাল্টি স্টোরিড বিল্ডিং এগুলি। এই যে এগুলো সব যে দেখছেন, এগুলো হচ্ছে হিমাচলি বাদ্যযন্ত্র, এগুলোকে বলা হয় নাগারা। জাবুই মেটে দেখেছেন আপনারা? নাগারা 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 বাজা, তার মানে বুবুর গলা ঠিক হয়ে গেছে। এখানে সবাই বলছে যে এই টুপিটা পরে নাকি আমাকে খুব ভালো লাগে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। আপনাদের কি মনে হয়? দারুণ লাগে। আপনারা বলবেন কমেন্ট করে অনিন্দকে এই টুপিটা পরে ভালো লাগছে কিনা।
আমরা সবাই বলছি ভালো লাগছে। এর আগে একটা ছবি দিয়েছিলাম কিন্তু আমি এরকম টুপি পরে ইনস্টাগ্রামে, ফেসবুকে। তা আমাদের একটা কাসলের ভিডিও আছে, সেখানেও কিন্তু এই ছবি, হ্যাঁ এই ছবি আছে, এর ছবি অরিন্দর এই টুপি পরে ছবি আছে। আমরা চারজনেই এই টুপি পরে এখন ছবি তুলেছি, কিন্তু তার মধ্যে আমাকে সব থেকে বেশি ভালো লাগছে। এই যে এদের এখানে ঢুকতে গেলে যে এই যে রিচুয়ালসটা ফলো করে আসতে হয়, এটা কিন্তু ইউনিক। আমরা ভারতবর্ষের এত জায়গায় ঘুরেছি, কোনোদিন বোধহয় এইরকম কিছু করতে হয়নি। শুধুমাত্র আমরা যখন জ্যোতির্লিঙ্গ দর্শনে গেছি, সেখানে শাড়ি পরাটা ম্যান্ডেটরি, সেটা তো আমরা পরে থাকি, কিন্তু এই যে ওদের পোশাক পরে ঢোকা, এটা কিন্তু সত্যি আমাদের আপ্লুত করেছে। আর এই চত্বরটা তো মানে সত্যি খুব ভালো, আমাদের যেতেই ইচ্ছা করছে না। আরেকটা ব্যাপার, কোনো এন্ট্রি ফি নেই, হ্যাঁ। কোনো বাধ্যবাধকতা নেই, কোনো টাইম লিমিটেড নেই, কোনো পান্ডারাজ নেই। তারপর ফটো তোলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই, মায়ের মূর্তি তুলছি, কোনো রকম হা হা রে নেই, এটা সত্যি ভগবান সবার জন্য সমান এবং সত্যি কারুকার্য নন। এই সত্যি ভ্যালিটা তাই। দারুণ, অপূর্ব, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগলো, সবাইকে অনুরোধ করবো আসবেন একবার। একদম। এই সাংলা ও ছিটকুল দর্শন করে এবার আমরা রওনা দিচ্ছি কলপার পথে। আর কেমন লাগলো আমাদের এই সাংলা ও ছিটকুলের ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বরাবরের মতন আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।